অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যত জটিলই মনে হোক না কেন, এর প্রভাব থাকে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতেই চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির সৌজন্যে বাণিজ্য সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি রিয়াজ সুমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ যা থাকছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে উৎপাদক প্রতিষ্ঠানকে, জমা দিতে হবে বার্ষিক প্রতিবেদন, ব্যর্থ হলে বাতিল হতে পারে নিবন্ধন। গ্যাস সংকটে অর্ধেকের নিচে শিল্পের উৎপাদন, ঝুঁকিতে রপ্তানি ও ক্রয়াদেশ। অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের দাবি উদ্যোক্তাদের। এছাড়াও ব্যবসা বাণিজ্যের নানা আলাপ থাকবে, বিশ্লেষণ থাকবে আমাদের আজকের বাণিজ্য সংলাপে। আমাদের সাথে পুরোটা সময় জুড়ে আজ আছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শামীম আহমেদ। জনাব শামীম আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাণিজ্য সংলাপে। আমরা আসলে আজকে বাণিজ্য সংলাপে আমরা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং এর ভবিষ্যৎ নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করি। তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে আসতে চাই। জি। এখন থেকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে উৎপাদক প্রতিষ্ঠানকেই, অন্যথায় বাতিল হতে পারে নিবন্ধন। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সম্প্রসারিত দায়িত্ব ইপিআর নির্দেশিকায় বলা হয়, একক বা যৌথভাবে এসব বর্জ্য সংগ্রহ করতে হবে, করে তা পুনর্ব্যবহার ও অপসারণ করতে হবে। কোনো প্রতিষ্ঠান বার্ষিক অগ্রগতি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে বাতিল করা হতে পারে নিবন্ধন। যদিও পরিবেশবিদরা বলছেন, ব্যবসায়ীদের চাপে প্লাস্টিক নিয়ে অতীতের অনেক নির্দেশিকাই পরিপালন করা সম্ভব হয়নি। প্রতিদিনের ব্যবহারে কত ধরনের প্লাস্টিক পণ্যই আমরা ব্যবহার করছি। ব্যবহার শেষে তা ফেলে দেওয়া হচ্ছে যেখানে সেখানে, কিন্তু এতে পরিবেশের যে মারাত্মক ক্ষতি হচ্ছে তার দায় আসলে কার? পরিবেশ মন্ত্রণালয়ের নতুন প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার সম্প্রসারিত দায়িত্ব ইপিআর নির্দেশিকায় বলা হয়েছে, প্লাস্টিক প্যাকেজিং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ওইসব পণ্য প্রস্তুতকারী, আমদানিকারক বা বিক্রেতা কোম্পানিকেই নিতে হবে। কোম্পানিগুলোকে একক বা যৌথভাবে এসব বর্জ্য সংগ্রহ করে পুনর্ব্যবহার ও অপসারণ করতে হবে। রপ্তানি আদেশের বিপরীতে পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান এই বিধিমালার আওতামুক্ত থাকবে। সরকারের এমন নির্দেশিকায় ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। গ্রাম থেকে সংগ্রহ করে, বিভিন্ন জেলা থেকে, হকার থেকে সংগ্রহ করে ঢাকা আসে। আমাদের কাছে এই যে এরকম দানা করে দেয়, দানা করে দেওয়ার পরে আমরা এখানে আপনি যে ওই গ্লাস তৈরি করি এবং ঢাকনা তৈরি করি, তারপরে বাটি তৈরি করি। সরকারের নির্দেশিকা অনুযায়ী পরিবেশ অধিদপ্তর ধাপে ধাপে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করবে। প্রথম 2 বছরে বড় শিল্প, পরবর্তী 2 বছর মাঝারি শিল্প ও পঞ্চম বছরে ছোট শিল্পের তালিকা করা হবে। তালিকাভুক্ত হওয়ার 6 মাসের মধ্যে কোম্পানিগুলোকে নিবন্ধন করতে হবে, যা পরবর্তী নিবন্ধন 3 বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে কোনো কোম্পানি বার্ষিক অগ্রগতির প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন নবায়ন করা হবে না। আপনার এখানে কোনো সিটি কর্পোরেশনের কোনো উল্লেখ নেই। সরকারের যে হ্যান্ডসগুলো আছে, যারা এটাকে বাস্তবায়ন করবে, তাদেরকে যদি সরকার সঠিকভাবে নির্দেশ দেয় যে তুমি এটাকে এইভাবে বাস্তবায়ন করবা। তালিকাভুক্তির প্রথম 2 বছরে কোম্পানিগুলোকে তাদের প্লাস্টিক বর্জ্যের অন্তত 15% সংগ্রহ এবং 7.5% পুনর্ব্যবহার করতে হবে। পরবর্তী বছরগুলোতে সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 30% এবং পুনর্ব্যবহারের লক্ষ্যমাত্রা 15% করা হবে। তবে এই পরিবেশবিদ বলছে, প্লাস্টিক নিয়ে অতীতেও অনেক নির্দেশিকা জারি করেছে সরকার। ব্যবসায়ীদের চাপে তার সঠিক বাস্তবায়ন সম্ভব হয়নি। এটাতে তো বোঝা যাচ্ছে না এটা ইফেক্টিভ কিভাবে হবে। পাইলট করা দরকার, এটা কতটুকু বাস্তবসম্মত, এটার জন্য ডাটা এভিডেন্স থাকা দরকার। লক্ষ্যমাত্রার অতিরিক্ত বর্জ্য সংগ্রহ করতে পারলে সেটি প্লাস্টিক ক্রেডিট হিসেবে অন্য প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক বাজারেও বিক্রির সুবিধা রয়েছে। ফলে ব্যবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিক শুধু বর্জ্য নয়, সঠিক ব্যবস্থাপনায় সেটি হতে পারে নতুন কাঁচামাল, নতুন পণ্য এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনা। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। জনাব শামীম, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং সেখানে আসলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার নানা দিক তুলে আনার চেষ্টা করেছে আমাদের প্রতিবেদক। এই প্রতিবেদন থেকেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে সরকার যে এখন নতুন বিধিমালা করছে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেই জায়গাটাতে আপনারা কি চ্যালেঞ্জ দেখেন? এখানে আসলে এটি যদি হয় তাহলে এই খাতের জন্য কি সুবিধা হতে পারে, কি অসুবিধা হতে পারে, বর্তমান বাস্তবতায় আসলে এটি কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে।
আমরা যে বিধিমালাটা জারি করেছেন সরকার, এক্সটেন্ডেড প্রডিউসার্স রেসপন্সিবিলিটি ইপিআর, এর আগে সরকার করেছিলেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান, শপিং ব্যাগ 2002-তে, আর এর মধ্যেকার হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস। এই যে বিধিমালাগুলো আমরা করছি, কিন্তু এগুলার বাস্তবায়ন হচ্ছে না। শপিং ব্যাগ ব্যান 2002-তে, আর আজকে আমরা 26-এ এসে দেখছি প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। তো ইপিআর যেটা হয়েছে, এক্সটেন্ডেড প্রডিউসার্স নির্দেশিকা যেটা আসছে, আমি এটাকে স্বাগত জানাই, এবং আমি নিজেও এই কমিটির একজন মেম্বার, এবং আমরা অনেক চিন্তাভাবনা করি, এটা করেছি। দিস ইজ এ টুলস যেটা মডার্ন দেশগুলা ইউজ করে এবং সে বাস্তবায়ন করে। তো বাংলাদেশের আমার যেটা অভিজ্ঞতা, আমার যেটা যে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো কতদূর, দ্যাট ইজ এ কোয়েশ্চেন মার্ক। বিকজ আপনি প্রতিবেদনে বলেছেন যে ব্যবসায়ীদের জন্য হচ্ছে না, আসলে এটা কতদূর সঠিক সেটা আমি জানি না, ব্যবসায়ীদের জন্য হচ্ছে কি হচ্ছে না। বিকজ ওয়েস্ট ম্যানেজমেন্ট সবসময় হলো সরকারের দায়িত্ব। সিটি কর্পোরেশন আছে, পৌরসভা আছে, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো আছে, ওনাদের দায়িত্ব। আমরা একটু আগে যে চিত্রটা দেখলাম আমিনবাজার অথবা কোথায়, যে প্রচুর পরিমাণে স্তূপাকারে পড়ে রয়েছে বর্জ্য, এবং এটা থেকে মিথেইন আসতেছে, এবং এটা কখনো কখনো এটা পুরানো হচ্ছে। তো পুরানোটা হচ্ছে কিন্তু সরকারের লুকি করে থাকেন। তো বেসরকারি খাতের উপরে দোষ দিয়ে লাভ নেই। বেসরকারি খাত আমরা সর্বত্র সচেষ্ট থাকি সরকারকে সহযোগিতা করার জন্য। আমি নিজে ব্যক্তিগতভাবে ইপিআর যেটা হয়েছে সেটাকে স্বাগত জানাই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা রেডি কিনা, আমরা এটা পাইলটিং করে আমরা বুঝতে পারলাম কিনা যে এটা নির্দেশিকাটা আমরা সফল হতে পারবো, এটা করলে মনে হয় বেটার ছিল যে প্রথমে যদি পাইলটিং করে করা হতো। তবে একটা জিনিস আমি স্বাগত জানাই যে পুরোপুরিভাবে প্রথম থেকেই শুরু করেন নাই। প্রথমে অবলাইজড কোম্পানিগুলো যারা হবে তাদেরকে বড় বড় ব্র্যান্ড ওনারদেরকে ইনভাইট করেছেন টু বি অবলাইজড কোম্পানি। তারপর পিআরও করার জন্য একটা স্টেপ নিচ্ছেন সরকার পরবর্তীতে, এবং তারপরে স্মল ইন্ডাস্ট্রি, মিডিয়াম ইন্ডাস্ট্রি, তারপর একদম ছোট যারা তারা আসবেন ইন 5 ইয়ার টার্মস। ফেজ ওয়াইজ এটা ইমপ্লিমেন্টেশন হবে। তো আমি প্রথমেই বলবো যে ব্র্যান্ড ওনার যারা আছেন, লার্জ ব্র্যান্ড ওনার যারা আছেন, তারা যদি সচেষ্ট হন এবং তারা যদি পথপ্রদর্শক হন, তাহলে যারা স্মল মিডিয়াম যারা আছেন তারা হয়তো এটাতে এগিয়ে আসবেন। এবং আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরাও চাই যে ইপিআরটা সাকসেসফুল হোক, এবং ইপিআরটা সাকসেসফুল হলে এটা দেশের জন্য ভালো। এখানে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা আপনি? চ্যালেঞ্জ দেখেন কিনা এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে? শুনেন, সরকারের যে কোনো আইনই চ্যালেঞ্জের সম্মুখীন হয়, এটাও চ্যালেঞ্জের সম্মুখীন হবে নিশ্চিত, হ্যাঁ। কিন্তু এটাকে আমরা সফটলি সাস্টেনেবিলিটির দিক দিয়ে সরকারের সহযোগিতা নিয়ে যদি আমরা করতে পারি, এবং যেটা আমরা বুঝতে সক্ষম হই, অ্যাওয়ারনেসটা আমাদের খুব দরকার, হ্যাঁ। ব্যবসায়ীদের দরকার, আমরা যারা সিটিজেন আছি তাদের অ্যাওয়ারনেসটা দরকার, তাহলেই কিন্তু আমরা সাকসেসফুল হব। নির্দেশিকাতে বলা হচ্ছে টেক ব্যাক, আপনি যেটা পণ্যটা নিয়ে যাবেন, সে ফর এক্সাম্পল 5 লিটার তেলের ক্যান আপনি কিনে নিয়ে আসছেন, সেটা আবার আপনার যারা প্রডিউসার তাদের কাছে চলে যাবে, থ্রো রিটেল শপ টেক ব্যাক করবে তারা। কিন্তু রিটেল শপের মাধ্যমে যে যাবে, আমরা যারা ঢাকা শহরে থাকি, যে রিটেল শপগুলোর যে সাইজ, দিনের শেষে সে একটা 1000 টাকা দিয়ে একটা অয়েল কন্টেনার বিক্রি করার পরে যখন খালি কন্টেনারটা আসবে, সে কি সেটা রাখবে? রাখার কি তার স্পেস আছে? রাখার কি তার কোনো, আমরা কি সেটা চিন্তা করেছি যে টেক ব্যাকটা কীভাবে হবে? এইগুলো আমাদেরকে প্রথমে পাইলটিং করতে হবে, চিন্তা করতে হবে, বুঝতে হবে, তারপর আমাদেরকে। এখন মনে করেন আপনি অবলাইজড কোম্পানি যারা ব্র্যান্ড ওনার, তাদেরকে আপনি রেসপন্সিবল করলেন, কিন্তু তার কাছে কিভাবে কনজিউমারের কাছ থেকে আবার ফেরত আসবে? জি, এই প্রসেসটা যদি আমরা সঠিকভাবে ঠিক করতে না পারি, তাইলে কিন্তু হবে না। এটা তো বলা আছে পিআরও। জি, হ্যাঁ, পিআরওর কাজটা হবে অ্যাসোসিয়েটিং উইথ দ্য অবলাইজড কোম্পানি, তাকে সহায়তা করা, তাকে যে বর্জ্যটাকে সে প্রপারলি ডিসপোজ আপ করা, এটা পিআরওর কাজ হবে। কিন্তু পিআরওর কাছে যে আসবে এই প্রসেসটা যেটা, সেটা আমার মনে হয় এখনো স্পষ্ট না, অস্পষ্ট। এখানে তো সরকার আসলে যে লক্ষ্যে কাজটা করছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরিবেশ দূষণ। এটি আসলে কতটা বাস্তবসম্মত হবে, এবং এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের সহযোগিতা এখানে কেমন দরকার বলে আপনি মনে করেন? এখানে শুধু প্লাস্টিক ইপিআর নিয়ে কথা হচ্ছে, প্লাস্টিক এক্সপান্ডেড, কিন্তু আমি আরও খুশি হতাম যদি আরও কয়েকটা আইটেম যদি এর সাথে সংযুক্ত হইতো। শুধু প্লাস্টিকই দূষণ করে না, এবং প্লাস্টিকে একা রেসপন্সিবল। ইপিআর যখন আপনি হবেন, আমি একজন কনসালটেন্টের সাথে কথা বলেছিলাম,
তিনি বলেছে শুধু প্লাস্টিক নিয়ে তোমাদের ইপিআর সাকসেসফুল কত দূর হবে আমি সন্দিহান। এটার সাথে আরও কিছু যদি করতে পারত, তোমরা যদি প্রোডাক্ট আরও যুক্ত করতে পারতা, তাহলে ইপিআরটা মোর ভ্যালুবল হতো, মোর অ্যাট্রাকটিভ হতো এবং এটার জন্য তুমি ইনপুট দিতে পারতা। এখন আপনি আমাকে বলেন, ইপিআর আইন আমরা করলাম, হ্যাঁ, বাস্তবায়ন করার জন্য যে ফান্ডিং দরকার সেটা কি সরকারের অনুমোদন আছে, সেটা কি সরকার সহযোগিতা করবেন, এটাও একটা বিষয় যেটা দেখতে হবে যে এই বিষয়টা হবে। সবই যদি আপনি মনে করেন ব্র্যান্ড ওনারদের উপরে আমরা আপাতত চাপিয়ে দিই, তারপর স্মল, তারপর মিডিয়াম ইন্ডাস্ট্রি তো নিজেই সার্ভাইভ করতে পারে না, সে তার মধ্যে উপরোক্ত চাপটা নিবে, এইটাই তো বেশি হয়ে যাবে তার জন্য। এখানে আপনার আমাদের ইন্ডাস্ট্রিগুলোর এই মুহূর্তের অবস্থা কেমন রয়েছে, বিশেষ করে প্লাস্টিক শিল্পের সাথে যারা জড়িত, সেখানে আমাদের রপ্তানির বাজার এবং বর্তমান অবকাঠামোগত যেই উন্নয়ন সেটি কতটা হয়েছে, সামনের ভবিষ্যৎটা বা ঝুঁকিটা আপনারা কি দেখেন? বর্তমানে তো আমরা সবাই জানি যে আমরা উই আর ফেসিং এ ক্রাইসিস অফ পাওয়ার অ্যান্ড এনার্জি অ্যান্ড ইলেকট্রিসিটি, হ্যাঁ, যেটার জন্য সব সেক্টরে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস্টিক সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লাস্টিক সেক্টর ইজ পাওয়ার ইন্টেন্সিভ সেক্টর। আমাদের প্লাস্টিক র মেটেরিয়ালটাকে কনভার্সন করতে গেলে উই নিড সাবস্টেন্সিয়াল আমি অ্যামাউন্ট অফ আপনার এই কথাটা আপনার কাছ থেকে আরও ডিটেল জানবো। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে রপ্তানির বাজার কেমন রয়েছে প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে, প্লাস্টিকের টোটাল এবং এই রপ্তানি যে বাজার এখন এপিআর নির্দেশিকা হয়েছে, সেক্ষেত্রে এটি কোনো প্রতিবন্ধকতা বা কোনো সহযোগিতা করবে কিনা? ইপিআর হওয়ার জন্য রপ্তানি কোনো বাধাগ্রস্ত হবে না, এটা আমি বলতে পারি। কিন্তু রপ্তানি বাজার কতটুকু সেটা যদি জানতে চান, তাহলে $2.2 বিলিয়ন আমাদের ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মিলে আমরা এক্সপোর্ট করে থাকি, $2.2 বিলিয়ন। কিন্তু ইপিবি, এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো, শুধু ডাইরেক্ট এক্সপোর্টটাকে শো করে, দ্যাট ইজ $300 মিলিয়ন ওনারা শো করেন। বাট অ্যাকচুয়ালি আমাদের এক্সপোর্ট ডিমড অ্যান্ড ডাইরেক্ট মিলায় $2.2 বিলিয়ন। এটা ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবেও আছে, আমাদের আইটিসি যেটা আছে জেনেভাতে তাদের হিসাবে এরকম একটা আছে, এবং বাণিজ্য মন্ত্রণালয় ডিমড এক্সপোর্টকে এক্সপোর্ট হিসাবে স্বীকৃতি দিবে এরকম একটা পলিসিতে বলাও আছে। সেটা আমরা আশা করব যে বাণিজ্য মন্ত্রণালয় এটা আপনার অ্যাড্রেস করবেন এবং এটাকে স্বীকৃতি দিবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সাথে আরও আলোচনা করব, সময় হলো একটি বিরতি থেকে ফিরে এসে আমরা আরও কথা বলবো। দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরবে কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও স্বাগত মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি বাণিজ্য সংলাপে। শিল্প কারখানার ভারী মেশিনারি চালাতে সাধারণত 6 থেকে 7 PSI গ্যাসের চাপ প্রয়োজন। তবে গাজীপুর, নারায়ণগঞ্জের অধিকাংশ কারখানায় গ্যাসের চাপ নেমে এসেছে 1 PSI নিচে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন, যার প্রভাব পড়ছে ক্রয়াদেশ ও রপ্তানিতে। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে বাঁচাতে অগ্রাধিকার ভিত্তিতে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। গাজীপুরের কোনাবাড়ের বিসিক শিল্পনগরী প্রায় 1 মাস ধরে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে এখানকার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে। নিটিং, ডাইং, টেক্সটাইল কিংবা গার্মেন্টস, কোথাও নেই গ্যাসের স্বাভাবিক চাপ, আছে লোডশেডিং এর ভোগান্তিও। বিসিক শিল্পনগরীর বাইরে এর আশপাশের এলাকার কারখানাগুলোরও একই চিত্র। সক্ষমতা থাকার পরও গ্যাস সংকটে উৎপাদন কমেছে 75 থেকে 80% পর্যন্ত। যে কারখানায় দিনে 20 থেকে 25 টন কাপড় ডাইং করা যেত, তা এখন নেমে এসেছে 5 থেকে 6 টনে। আজ থেকে 1 বছর আগেও গাজীপুরের এই ডাইং ফ্যাক্টরিটিতে গ্যাসের চাপ ছিল 3 থেকে 5 PSI, কিন্তু বর্তমানে সেটি নেমে এসেছে 1-এর ঘরে। ফলে সক্ষমতা থাকার পরেও প্রতিষ্ঠানটি উৎপাদন করতে পারছে মাত্র 20%। প্রতিষ্ঠানগুলোর দাবি পর্যাপ্ত ক্রয়াদেশ আছে, কিন্তু গ্যাসের চাপ নেই। অথচ মাথার উপর বিদেশি বায়ার বা ক্রেতা প্রতিষ্ঠানকে সময় মতো পণ্য সরবরাহের চাপ। এমন বাস্তবতায় মেশিনের চাকা না ঘুরলেও মাস শেষে গুনতে হচ্ছে শ্রমিকের বেতন বোনাস। সব মিলিয়ে হিমশিম খাচ্ছেন শিল্প মালিকরা। একদিকে আমাদের গ্যাসের জন্য পড়াশোনা হচ্ছে না, আরেকদিকে নতুন করে লোডশেডিংয়ের ব্যাপক প্রভাব দেখা দিচ্ছে। দিনে প্রায় 10 থেকে 12 ঘন্টা আমাদের আসলে লোডশেডিং থাকে, জন্য আমাদের লক্ষ লক্ষ টাকার ডিজেল খরচ করে ফ্যাক্টরি চালায় রাখা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে মিল কারখানাগুলো চালানো দুষ্কর হবে, আমরা দেনাগ্রস্ত হব, ব্যাংক ডিফল্টার হয়ে যাব।
সংকটের চিত্র দেখতে এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে চ্যানেল ওয়ান টিম, যেখানে সংকট আরও তীব্র। উৎপাদন সচল রাখার মতো পর্যাপ্ত গ্যাসের চাপ নেই স্পিনিং মিল সহ বিভিন্ন কারখানায়, ফলে কাজ না থাকায় অলস সময় কাটাতে দেখা গেছে শ্রমিকদের। যেখানে আমাদের ক্যাপাসিটি 70 টন, কিন্তু আমরা প্রোডাকশন দিতে পারতেছি 40 টন, 42 টন, 45 টন, প্রায় অর্ধেক। পরিমাপক যন্ত্রে দেখা যায় গ্যাসের সরবরাহ নেমে এসেছে 1 PSI নিচে, যা দিয়ে উৎপাদন প্রায় অসম্ভব, দাবি ব্যবসায়ীদের। আমাদের প্রোডাকশন 50%-এর নিচে নেমে গেছে এবং বায়ারদের প্রত্যেকটা বায়ারের একটা শিপমেন্ট শিডিউল থাকে, ডেট থাকে, ওই ডেটটা আমরা মিট করতে পারতেছি না। এদিকে মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালটি পুনরায় গ্যাস সরবরাহ শুরু করেছে। সামিট সহ এই 2 টার্মিনাল থেকে বর্তমানে প্রায় 700 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। এর মধ্যে সামিট সরবরাহ করছে 580 মিলিয়ন ঘনফুট। অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাস সহ সরবরাহ হচ্ছে প্রায় 2300 মিলিয়ন ঘনফুট, যার সুষ্ঠু বন্টন চান শিল্প উদ্যোক্তারা। শিল্পক্ষেত্রে যদি আমরা 1500-1600 MMCFD গ্যাস মিনিমাম না পাই, তাহলে কিন্তু আমাদের শিল্প ঠিক থাকে না। সো সরকারকে এখন প্রায়োরিটি বেসিসে এটা ডিসিশন নিতে হবে যে গ্যাসটুকু আছে সেক্ষেত্রে শিল্প কারখানাগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে পায়। সূত্র বলছে, নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে কম দামে এলএনজি কিনতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বেশ কিছু কার্গোর ক্রয়াদেশ দিয়েছিল জ্বালানি বিভাগ। এর মধ্যে আগস্টেই 4টি কার্গো আসার কথা, যার একটিও আসেনি। এতে তৈরি হয় ঘাটতি, ফলে টার্মিনাল তৈরি থাকলেও পুরোপুরি সরবরাহ করা যাচ্ছে না এলএনজি। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। জনাব শামীম, আমরা জ্বালানি সংকটের একটি প্রতিবেদন দেখলাম। গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে এই প্রতিবেদনটি করা হয়েছে, যেখানে আমরা দেখলাম যে শিল্প এই মুহূর্তে ঢুকছে গ্যাস সংকটে। আপনাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রিও আপনাদের গ্যাস বিদ্যুতের প্রয়োজন হয়, আপনাদের ইন্ডাস্ট্রির অবস্থা কেমন? প্লাস্টিক ইন্ডাস্ট্রিও সাফার করছে এরকমই। আমরা এখন 30-40% ক্যাপাসিটিতে, আমাদের যে আমরা অ্যাসোসিয়েশন থেকে যে স্ট্যাটিস্টিক্সটা পাই, 30-40% ক্যাপাসিটিতে আমাদের ইন্ডাস্ট্রিগুলো চলছে এখন। তো এটা তো ব্রেক ইভেন পয়েন্টে আমরা নাই, মাচ বিলো দ্য ব্রেক ইভেন পয়েন্ট। সেখানে ডোমেস্টিক মার্কেট বলেন, এক্সপোর্ট বলেন, কোনো কিছুই ক্যাটারিং করা যাচ্ছে না। সবসময় শিপমেন্ট ফেল হচ্ছে, আমরা দিতে পারছি না। তো এটা তো ধরেন সবার জন্যই প্রযোজ্য, এটা তো শুধু প্লাস্টিক না। তবে এটা উত্তরণ খুবই দরকার, উত্তরণটা খুবই দরকার। এই যে এনার্জির জন্য অ্যাক্সেলারেটর অ্যাক্সিডেন্ট হলো, সামিটের যে টেকনিক্যাল প্রবলেম হলো, এই যে 2টা বিশাল এটার প্রিকশনটা আগে নেওয়া উচিত ছিল এবং ভবিষ্যতে যেন না হয়। সরকার যদি এখন থেকে সচেষ্ট থাকেন যে মানে সারফেসে ল্যান্ড এরিয়াতে যদি টার্মিনালগুলো করা হয়, আমরা তো টার্মিনাল করতে পারি, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আমরা ইনভাইট করতেই পারি, যাতে এইরকম সিচুয়েশন ভবিষ্যতে আর না হয়। তো এইটাই আমাদের কাম্য, যে নিরবিচ্ছিন্নভাবে যেন বিদ্যুৎ এবং গ্যাস যেন আমরা পাই, যাতে ইন্ডাস্ট্রিগুলা, কারণ আমাদের বিনিয়োগ তো থেমে থাকবে না, আমাদের বিনিয়োগে তো কস্ট আছে, ব্যাংক আছে, আমাদের ওয়ার্কার আছে, আমাদের ম্যানেজাররা আছে, আমাদের র মেটেরিয়াল আছে। তো সবই তো আমরা প্রবলেমের মধ্যে পড়ে যাব। তো সেটাই আর কি, যে পাওয়ার ইজ দ্য মেইন সোর্স অফ ডেভেলপমেন্ট এখন বর্তমানে যেটা দাঁড়িয়েছে। তো আমরা আশা করি যে বর্তমান সরকার এটা কাটিয়ে উঠবেন এবং সচেষ্ট থাকবেন কাটিয়ে ওঠার জন্য। ওনারা বারবার বলছেন যে দে আর ট্রাইং। তো আমরাও সেটা আশা করি যে যত শীঘ্রই সম্ভব এটা প্রবলেমটা সলভ হোক। আপনারা তো মানে একটা বড় বাজার রয়েছে আপনাদের রপ্তানির, সেই জায়গাটাতে আসলে এই মুহূর্তে এই গ্যাসের বা জ্বালানির সংকটের ধাক্কায় সেই জায়গাটাতে কেমন প্রভাব পড়ছে এই মুহূর্তে? ডিক্লাইনিং, আমাদের এক্সপোর্ট ডোমেস্টিক মার্কেটে সাপ্লাই ডিক্লাইনিং। আমরা কিছুদিন আগে একটা পেপারে আসছিল যে বাংলাদেশের অনেকগুলা আপনার স্টোরগুলোতে, দোকানগুলোতে দেখা যাচ্ছে যে সাপ্লাই কমে আসতেছে বিকজ অফ দিস ফ্যাক্টর। তো সব মিলায়ে আসলে এক্সপোর্ট বলেন, ডোমেস্টিক মার্কেট বলেন, কোনো কিছুতেই সাপ্লাই চেইন প্রপার না। উই আর নট প্রপারলি সাপ্লাইং দ্য গুডস, আমরা পারছি না আর কি, মোট কথা। তো এটা তো অর্থনীতির জন্য ভালো না, এটার জন্য ট্যাক্স এফেক্টেড হবে, ভ্যাট এফেক্টেড হবে, সব কিছু। সরকার যে 6 লক্ষ কোটি টাকা ট্যাক্স অ্যান্ড ভ্যাট থেকে আদায় করবে, সেটা এই বছর কতটুকু সাকসেসফুল হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে যদি এন্টারপ্রেনারদের যদি আমরা না বাঁচাতে পারি, এন্টারপ্রেনারদের যদি সহায়তা না দেই, যে কোনোভাবেই হোক, সেটা ব্যাংকিং থেকে হোক, এনবিআর থেকে হোক, সরকারের যে কোনো তহবিল থেকে হোক, বাংলাদেশ ব্যাংক থেকে হোক, সেটা যদি না দেওয়া হয় এই ক্রাইসিস মোমেন্টের জন্য, তাহলে আমার মনে হয় ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সরকার যেটা করতে পারে, আমি যেটা মনে করি, সেটা হলো যে ইন্ডাস্ট্রিগুলো, সেক্টরগুলো বেশি এফেক্টেড হয়েছে, সবাই এফেক্টেড হয়েছে, এবং সেটা অন্তত 3 বছরের জন্য রিশিডিউলিং করে
যাতে তারা ব্যাংক ডিফল্ট না হয়, তারা যেন বিগত একবার যদি আপনি ব্যাংক ডিফল্ট হন তাহলে কিন্তু ফার্দার ফাইন্যান্সিং আপনি ব্যাংক থেকে পাবেন না। এটা হলো সবচেয়ে বড় আমাদের এখন শঙ্কা। তো এই জন্য অন্তত 3 ইয়ার্স 2 ইয়ার্স 3 ইয়ার্সের জন্য যদি রিশিডিউলিং ইজি টার্মসে রিশিডিউলিং করে দেওয়া হয়, ব্যাংকের কিন্তু কোনো ক্ষতি হবে না। এই ব্যাংক কিন্তু লং টার্মে যে এসে আবার তার প্রফিটটা ফেরত পেয়ে যাবে। কিন্তু আমরা আপাতত যদি আমাদের এই ইনস্টলমেন্টগুলো পেমেন্ট না লাগে তাহলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলো সার্ভাইভ করার সম্ভাবনা বেশি এবং আমরা হয়তো সার্ভাইভ করতে পারবো। বিকজ দিস ইজ এ ক্রাইসিস। এটাকে আপনি বলতে পারেন যে দৈব দুর্বিপাক বলতে যেটা আমরা বুঝি গড ইয়ের থেকে আসে, সেই রকম একটা এটাকে সেই হিসাবে নিতে হবে। ব্যাংকিং চ্যানেলগুলো এই মুহূর্তে আপনাদেরকে কেমন সহযোগিতা করছে? আপনি কিছুটা ব্যাখ্যা দিয়েছেন যে এখানে আসলে কেমন এখন সাপোর্ট দরকার, সেই জায়গাটাতে আসলে আপনারা সাপোর্টটা পাচ্ছেন কিনা এবং আগামী দিনে সব ব্যাংক তো দিতে পারছে না, আপনি তো জানেন। ব্যাংকের অবস্থা দুর্বল বলতে হবে, অনেকগুলো ব্যাংকের অবস্থা দুর্বল। আমরা যতই সচেষ্ট থাকি না কেন, আমরা ব্যাংকের ইনস্টলমেন্টগুলো যতই দিতে, কিন্তু ব্যাংক দিতে পারছে না আমাদের, কারণ ব্যাংকের ডিপোজিট কম, ব্যাংক তার রিকোয়ারমেন্ট মিট আপ করতে পারছে না, এটাও একটা কারণ। তো যে সব মিলায় সব দিক থেকেই চাপে আছে ব্যবসায়ীরা, এবং এই অবস্থা থেকে উত্তরণটা খুবই দরকার, এবং উত্তরণের জন্য যত কিছু প্রয়োজন সরকারের পক্ষ থেকে আমার মনে করা অত্যন্ত প্রয়োজন। আমরা প্রতিবেদনে দেখলাম একজন ব্যবসায়ী বলছেন যে অগ্রাধিকার ভিত্তিতে শিল্পের গ্যাস সংকট মিট আপ করা উচিত বা এখানে নির্বাচনে গ্যাস সরবরাহ দেওয়া উচিত। এই জায়গাটাতে আপনি কি বলবেন, মানে কিভাবে সেটা করতে পারেন? অগ্রাধিকার ভিত্তিতে আপনি দিবেন কোথেকে? আপনার তো গ্যাস থাকতে হবে, হ্যাঁ, আপনার তো সাপ্লাই চেইন থাকতে হবে। তো আমার যদি নাই থাকে, আমার যদি টেকনিক্যালি ডিফল্ট হয়ে যদি আমি বসে থাকি, তাইলে তো আর এটা মিট আপ করা যাবে না। হ্যাঁ, তো এটা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার ঠিকই আছে, দরকার অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া, কিন্তু আমরা কতদূর দিতে পারবো, পলিসি মেকারে কতদূর দিতে পারবে, সেটা সন্দেহ আছে আমাদের। অসংখ্য ধন্যবাদ জনাব শামীম আমাদের আজকে আলোচনায় আসার জন্য। থ্যাংক ইউ আপনার ধন্যবাদ। এই ছিল আজকের বাণিজ্য সংলাপে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে।